দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব রাজনৈতিক বিষয়াদি নিয়ে। এই জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব, আছেন সিনিয়র সাংবাদিক জনাব জাকারিয়া কাজল, আরও আছেন সিনিয়র সাংবাদিক খন্দকার হাসনাত করিম পিন্টু। তিনজনকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে আপনার দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে এক অনুষ্ঠানে বলেছেন যে এই সরকারের আমলে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে, স্থানীয় নির্বাচনে আর কোনো স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নিবে না। হঠাৎ করে এই শক্ত অবস্থান কেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এনটিভির সম্মানিত দর্শক শ্রোতা, দেশের বাইরে যারা দেখছেন তাদের সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ 200 আলোচককে শুভেচ্ছা। আসলে এটা তো হঠাৎ করে বলা না, নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে উনি বলেছেন, তাই নির্বাচন ব্যবস্থায় তো নাই, ভেঙে পড়ার কি আছে? উনি তো একটু মনে হয় একটু হালকা করে বলছে, ব্যবস্থায় তো নাই, ব্যবস্থা থাকলে ভেঙে পড়বে। আর কোন নির্বাচনে যাবে না, এটা অনেক আগেই আমাদের সিদ্ধান্ত ছিল। তারপরেও ধরেন আমরা চেষ্টা করেছি যে করোনাকালীন সময় হয়তো সরকারের কিছুটা পরিবর্তন হতে পারে, মানসিকভাবে পরিবর্তন হতে পারে, কিন্তু দেখলাম যে তার না। যেমন ধরেন করোনার কারণে দুটি নির্বাচন মানে বন্ধ হয়ে গেছিল, একটা হতো সারিয়াকান্দি বগুড়া আর একটা যশোর। সেই নির্বাচন পরে যখন হলো তখন ওই নির্বাচন বিএনপি অংশগ্রহণ করেনি। তারপরে নির্বাচনটা ছিল পাবনা 4 ঈশ্বরদী আটঘরিয়া, আমার ওখানে এমপি মারা গিয়েছিলেন। তারপরে 6-7 মাস পরে নির্বাচনটা হলো। তো আমি তখন বিএনপি সিদ্ধান্ত নিয়েছে তারা কোনো নির্বাচন অংশগ্রহণ করবে না, যেহেতু সারিয়াকান্দি যশোরে করেনি। তখন আমি আমার দলের মহাসচিবকে ফোন করলাম, ওনাকে বললাম যে উনি বললেন আপনি কি চান? তা আমি বললাম যে আমি নির্বাচন করতে চাই। তো আপনি যদি করতে চান তাহলে আমি চেয়ারম্যানের সঙ্গে আলাপ করি। আলাপ করছেন তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলছেন যদি করতে চান তো ঠিক আছে। তা আমাদের নমিনেশন বোর্ডে তখন আমাদের ভার্চুয়ালি তো সব মওদুদ আহমেদ আমাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা হাবিব, তুমি নির্বাচনে যেতে চাচ্ছ কোন হিসেবে? তুমি কি মনে করো নির্বাচন সুষ্ঠু হবে? তাই বললাম যে ভাই, এটা তো সরকার পরিবর্তন নির্বাচন না, আর করোনাকালীন সময় আওয়ামী লীগের বেশ কিছু নেতারা মারা গেছেন, সবকিছু মিলে দেশটা আজকে একটা ভিন্নতর রূপ ধারণ করছে। বর্তমান মানুষের সাথে পরিবর্তনও আসাটাই স্বাভাবিক। তো এই মুহূর্তে যেহেতু সরকার পরিবর্তনের তো ব্যাপার নেই, এখানে নির্বাচনটা এত সুষ্ঠু হবে। তো তুমি মনে করো, আমি মনে করি। তো সেখানে বলে যে তোমার মনে করাটা মনে হয় সঠিক হচ্ছে না। তা বলছে না, দেখা যাক না। তো সেখানে যা করলো 2018 সালে, যা করলো 2020 সালে আবার আরেক ধাপে গিয়ে 2018 সালে তো ধরেন রাতের বেলা ভোট কেটে নিয়ে গেল, আমাদেরকে আহত করলো আমাকে 26 তারিখেই। 2020 সালে উপনির্বাচন করতে কি যে আমাকে অনার করলো, 2 থানায় 2টা পুলিশ ভ্যান, হ্যাঁ, রাত্রি যতক্ষণ পর্যন্ত আমি থাকি বাইরে 8টা 10টা পর্যন্ত তারা থাকে পুলিশ ভ্যান। ইস্যুতে 8 ঘরে গেলে সেখানে যায়, ওখানে আরেকটা পুলিশ ভ্যান থাকে, যেখানে জনসভা স্পট সেখানে সিকিউরিটি। আমি বললাম যে কি এমন সিকিউরিটি কেন দিচ্ছে? তো মনে হচ্ছে 2018 সালে যখন আক্রমণ হয়েছিল সেই কারণে। আমি এবার এই কথাটা বললাম প্রধান নির্বাচন কমিশনার পাবনা সাকির হাউসে গেলাম, তাকে বললাম তাই নাকি? যে ওই দিন থেকে আমার সিকিউরিটি উঠায় নিল এবং তারপর দিনই উঠায় নিল, এবং নির্বাচনের দিনেও আমাকে কোনো সিকিউরিটি দিল না। এমনকি আমার নির্বাচনের দিনে যে আমাদের স্টিকার যেটা দিবে, আমার প্রধান এজেন্টের বিরুদ্ধে 2টা মামলা দিল, স্টিকার আনতে পারলো না, অন্য লোকে পাঠালো, স্টিকার দিল না। এই যে বিশ্বাস করে গেলাম, এখানে দেখেন, এবং এটা নির্বাচন ব্যবস্থা হলে, এবং এটা কত বড় অন্যায়। বিভিন্ন আমার এলাকার পার্শ্ববর্তী জেলারও বিভিন্ন উপজেলা চেয়ারম্যান এবং মেয়রদের নিয়ে এসে একটা ইউনিয়নে 2-3 জনকে দায়িত্ব দেওয়া ভোট কাটার জন্য। তো এই নির্বাচন করে কোনো লাভ নেই। নির্বাচনে আপনার ব্যালট পেপার, মেয়রের ভোট, চেয়ারম্যানের ভোট সরাসরি টেবিলের উপর দিতে হয়। সেই নির্বাচন কি আমাদের করে লাভ আছে? না, কিন্তু এই নির্বাচনী টোটাল ব্যবস্থাপনাকে আপনারা দায়ী করছেন।
টোটাল ব্যবস্থাপনা তো দায়ী। আমি প্রধান নির্বাচন, আমার একটা সুবিধা হলো কি, সুবিধা মানে কি, আমি যেটা বলি যে বাংলাদেশের নির্বাচন হতে কত 8টা শুরু হতো, 4টা শেষ হতো। আমি কিন্তু 2018 সালে হাসপাতাল থেকে বের হয়ে প্রথম দিন আমি কিন্তু বলেছিলাম স্টুডিও যাওয়ার পর যে এখন থেকে নির্বাচন হওয়ার দরকার 9টা থেকে 5টা, কারণ ব্যালট পেপার রাতের বেলা কোনোভাবেই নিরাপদ না। আওয়ামী লীগের কাছে নিরাপদ না, সরকারের কাছে নিরাপদ না। দেখেন না, সেই নির্বাচন কিন্তু আমার এখন 9টা থেকে 5টা হলো, আমার কথা মতোই হলো, কিন্তু সকালবেলা হলো না, এই আর কি কেটে নিল। তো এই তো একটু শুনে আসি একটু, জনাব জাকারিয়া কাজল, নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন যাবত এই আলোচনা আছে, কি বলবেন আপনি? বাংলাদেশে যদি আপনি ওই অর্থে বলেন, বাংলাদেশে কি কোনো নির্বাচন একেবারে 100% হয়েছে? এই দেশে তো ইতিহাস নির্বাচনে হা না থেকে আরম্ভ করে অনেক বিতর্ক আছে, কোনো নির্বাচনে। আমার যেটা দুঃখ লাগে যে 180 কোটি মানুষের দেশে ইন্ডিয়াতে এক টিএন সেশন কিন্তু পুরা নির্বাচনী ব্যবস্থাটাকে একটা কি বলবো একটা উদাহরণ হিসাবে দাঁড় করিয়েছেন। আমাদের 18 কোটি লোকের দেশে আমরা একটা টিএন সেশন পাই না, এটা খুব করতো। আপনি দেখেন তো বাংলাদেশে কোন নির্বাচন বা কোন নির্বাচন কমিশনার, কোন নির্বাচন কমিশন নিয়ে সবাই বলেছে এটা খুব ভালো, গোড়াটায় যেতে হবে। আপনি দেখেন এই আজিজ সাহেব যার কথাই বলেন কি 1-2টা নির্বাচন কমিশন কোনো রকমে গ্রহণযোগ্য হতে ছিল, তাও শতভাগ না। শতভাগ আস্থার নির্বাচন কমিশন কিন্তু বাংলাদেশের কোনো শাসনামলই ছিল না। এটার কারণ হচ্ছে যখন যে সরকারি থাকেন তারা কেউ কিন্তু নির্বাচন কমিশনটাকে সঠিকভাবে গড়ার বা নির্বাচন আইন অনুযায়ী কিছু করার কোনো পদক্ষেপ তারা নেননি। মানে এটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এরশাদ সাহেব বলেন, সব আমলে একই কাহিনী। আবার যদি চেঞ্জ হয়ে যারা আসবেন তারা একই করবেন। এই কিছু কিছু ব্যাপারে যে সকলের ঐক্যমত হওয়া দরকার, এই নির্বাচনী ব্যবস্থাটা এটার একটা। আজকে যদি আমাদের সকল রাজনৈতিক দল মিলে এই একটা বিষয় এক হতো, তখন কিন্তু আমরা একটা কথা বলতে পারতাম যে না, এটা সুষ্ঠু। কারণ এই নির্বাচন কমিশন সম্পর্কেও বলা হয় যে হাবিব ভাইয়ের দলেরও একজন প্রতিনিধি তো আছেন যিনি একা একাই মাঝে মাঝে নোট অফ ডিসেন্ট দেন, একা একা প্রেস কনফারেন্স করেন, আছেন কিন্তু একজন, তাই না? এমন না আমি নাম বলছি, আপনার কাজেই এই জায়গাগুলিতে বোধহয় আমাদের সবাই মিলে বসে একটা জায়গায় কিছু কিছু জাতীয় কিছু কিছু ইস্যুতে তো আমাদের এক হওয়া উচিত। দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনৈতিক দলগুলি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সেই জিনিসটা করতে পারেন না। কেন পারেন না সেটা আবার অন্য আলোচনা, কিন্তু বাস্তবতা হচ্ছে হয় না। কিন্তু আমরা যে অতি সম্প্রতি গত শনিবার দেখলাম এই সিলেট 3 আসনের নির্বাচন, সেখানে যে নির্বাচন আমরা দেখেছি করোনা কাল, মানে উপস্থিতি অনেক কম, তারপরও বহু কেন্দ্র হয়েছে যেখানে একেবারে লিমিটেড ভোট পড়েছে, মানে 20টা 25টা 30টা এরকম ভোট। হয় কি হাবিব ভাই একটা কথা বলেছেন কিন্তু এগুলো সরকার পরিবর্তনের নির্বাচন, করোনা একটা ফ্যাক্টর, মানুষের কিন্তু ভোট দেওয়ার আগ্রহটাও থাকে না এসব ক্ষেত্রে। ওভারঅল আগ্রহ কিন্তু অনেক কমে গেছে ভোট দেওয়ার, কারণ প্রেক্ষিতে আমি যাচ্ছি কিন্তু ভোট দেওয়া হাবিব তো নিজে 2টা নির্বাচন করেছে। আগে মানুষের যে উৎসর্জনে, আর এইসব নির্বাচনে মানুষ জানেই যে যেটা বলেন সরকার, কিন্তু এটা তো একটা জিনিস আছে। আর মানে এটা আছে কিনা যে আমি ভোট কেন্দ্রে গেলেও যা হবে, না গেলেও তাই হবে। আমি তো বললাম বাংলাদেশের সকল নির্বাচনের ক্ষেত্রে এটা হয়েছে, কখনো বেশি কখনো কম। এবং আমি যদি জানি যে আমার যাওয়া লাগবে না, এমনি আমার ভোট দেওয়া হয়ে যাবে, বা আমি যদি জানি যে ফলাফল কি হবে, এরকম একটা মানসিক ব্যাপার তো থাকে। আমি উপনির্বাচনগুলিকে খুব সিরিয়াসলি কিছু মনে করি, বরং আমি মনে করি এখনো সময় আছে, সামনে আমাদের জাতীয় নির্বাচন আছে, সকল দল মিলে ঐক্যমতের ভিত্তিতে বসে একটা ভালো নির্বাচন কমিশন করা উচিত। এটা কিন্তু মানে ক্ষমতাসীন দলের স্বার্থেও করা উচিত, বিরোধী দলের স্বার্থে করা উচিত। আর এই যে আমরা নির্বাচনে 2018 ইত্যাদি ইত্যাদি এই কথাগুলি কিন্তু খুব স্বাস্থ্যকর কথা না। সত্য মিথ্যা আমি গেলাম না, কিন্তু এই কথা ওঠাটাও কিন্তু কোনো গণতন্ত্রের জন্য, রাজনীতির জন্য, রাজনৈতিক দলগুলির জন্য স্বাস্থ্যকর কোনো বিষয় না। কাজে এই বিষয়টা বোধহয় আমাদের ভাবার সময় এখন। যেমন মানে বিএনপি থেকে বলবে রাতে ভোট কাটা হয়েছে, আওয়ামী লীগের আরেকজন বলবে যে না আমাদের খুব সুষ্ঠু নির্বাচন হয়েছে। কি হয়েছে সেটা তো সবাই দেখেছে, এবং এই সরকারটা কিন্তু ক্ষমতায় আছে। আমি ওনারা যতই অবৈধ বলুক, যাই বলুক, এই সরকারের কিন্তু ক্ষমতা আছে, সকল কাজকর্ম করছে। অবৈধ সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান বা ইত্যাদি কথা বলা হয়, বাস্তবটা কিন্তু সেরকম না। সরকার কাজ করে যাচ্ছে, উন্নয়নমূলক কাজ হচ্ছে। কারণ একটা সরকার যদি ওইরকম অবৈধ হয়, তার বিরুদ্ধে তো মানুষ নামবে, সেটাও কিন্তু একটা ব্যর্থতা। আমরা নামছি না, মানুষ কেন না, মানুষকে নামাবেটাকে সেই ক্যারিশমাও কারণে। কাজে এই সরকার যা করছে
কোনোটা সঠিক সরকার অনেক ভালো কাজও করছে, পাশাপাশি সব কাজে যে ভালো করছে তাও তো না, তাও তো আছে। জি, একটু শুনে আসি। খন্দকার হাসানাত করিম পিন্টু, নির্বাচনী ব্যবস্থা নিয়ে কি বলবেন? নির্বাচনী ব্যবস্থার কথা যদি বলতে হয়, আমি আমার প্রিয় সহকর্মী আমার বন্ধু কাজল যেখানে শেষ করলেন ওখান থেকে শুরু করতে চাই। গোটা নির্বাচনী ব্যবস্থাই এখন অকার্যকর। এটা কাজল ঠিকই বলেছেন যে এটা রকম ফের ঘটেছে অতীতে, কখনো কম কখনো বেশি, কিন্তু বর্তমান শাসনে যে নির্বাচনগুলো হলো, জাতীয় নির্বাচন থেকে সংসদ নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচনগুলো পর্যন্ত, পৌর নির্বাচনগুলো পর্যন্ত, সমস্ত নির্বাচনে যদি আপনি একটা আমলনামা নেন তাহলে দেখবেন নির্বাচন উধাও হয়ে গেছে। নির্বাচনী ব্যবস্থা অস্তিত্বই নাই। কারণ আপনাকে তো আপনার ভোটটা, আপনাকে তো, আমাদের একটা প্রিয় স্লোগান ছিল, যার ভোট সে দেবে, যাকে ইচ্ছা তাকে দেবে। আমার ভোট আমি দেবো, আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো। আমি তো আমার মতো ভোটটা যাকে ইচ্ছা তাকে দিচ্ছি, কিন্তু নির্বাচনের ফলাফল তো দেখা যাচ্ছে যে আমার কোনো প্রতিফলনই ঘটছে না। সংখ্যাগরিষ্ঠ হোক সংখ্যালঘিষ্ঠ হোক, একটা সামান্যতম প্রতিফলন যে থাকবে সেটুকুও তো থাকছে না। তো এর কারণ আপনারা সবাই জানি যে নির্বাচনের ফলাফল নির্বাচনের আগের রাত্রেই নির্ধারিত হয়ে যায় জাল ভোটের মাধ্যমে, এবং এটা একটা সীমিত পরিসরে অতীতে যে ছিল না তা আমি বলবো না, আমাদের তৃতীয় বিশ্বের দেশ, কিন্তু বর্তমানে যা হচ্ছে সেটা নজিরবিহীন। এর কোনো নজির আমাদের দেশে খুঁজে পাওয়া যাবে না। আমার মনে হয় না পৃথিবীর কোথাও, সেই হেইতি বা গিনি বিসাউ ও সমস্ত দেশের মধ্যেও আপনি বোধহয় এই বর্তমান অবস্থায় যা চলছে নির্বাচনের নামে, নির্বাচনের প্রতিনিধিত্ব হচ্ছেই না, আমার ভোট আমি দিতে পারছি না, আর যেটুকু বা দিচ্ছি সেটা ওই ব্যালটেই থাকছে, গোনা হচ্ছে না, কারণ স্টাফড হয়ে যাচ্ছে আগেই। আমি যেটা বলছি, দালিলিক ভাবে তো এটা আমরা মুখে বলছি, কিন্তু দেখেন এই গত নির্বাচনের পরে তো বিএনপির পক্ষ থেকে কোর্টে যাওয়া হয়েছিল, হাইকোর্টে, সেটাও কিন্তু কন্টিনিউ করলো না। তো আপনি দোষটা না করছে, কিন্তু সেটা কি কিছু মানে সেটারও তো কিছু হলো না। কাজে আপনারা এর আগেও তো আপনারটা তো পরের উপরে, কিন্তু এমনি তো মামলাটা নিয়ে তারপর তো এটাও থেমে গেল। কাজে হচ্ছে না যে এটা একতরফা দোষ দিতে পারে, এটার জন্য তো মানে ভোট হয়নি, কিন্তু সরকার আছে সবে, ভোট যে হয়নি সেটা বিচারিক আদালতে কোথাও তো মানে ওইভাবে বিচারিক আদালতের কথা যদি বলেন কাজল, সেটা হচ্ছে যে প্রতিবিধান আর ব্যবস্থাপনার গোড়াতেই যদি গলত না, গোড়ায় গলতটা তো আমাকে কোথাও যদি গোলা দেবে মনে করে আমাকে তো, এই যে দেখেন একটা প্রবলেম হয় কি, আপনি আমাকে একটু ভুল করে, শুধু যারা যারা পাশ করেছে তারা কিন্তু বলে আমার এলাকায় খুব ভালো ভোট হয়েছে, বিরোধী বিএনপিরও যারা পাশ করে বা তারা বলে যে আমার এলাকায় খুব ভালো ভোট হয়েছে। এই যে কথাটা, তার মানে কি পাস করলেই ভালো ভোট? এটাও কিন্তু একটা এক দুই জায়গায় তো হতেই পারে। না, এখন আমি যেখানে জিতছি সেখানে একমাত্র ভালো ভোট হয়েছে, আর যেখানে হারছি সেখানে খারাপ ভোট হয়েছে। না, 300 আসনের মধ্যে এক দুই একটা 10টা 5টা জায়গায় তো ভালো ভোট হতেই পারে। আমি যেখানে জিতবো সেটা ভালো। আমরা একটু বিরতি নিব, মানে পিন্টু ভাই আপনি একটু শেষ করলে আমি বিরতিটা নিয়ে নেব, নিয়ে আমি আসবো আবার। তো আমার কাজল যেটা বললেন সেটা একটা একাডেমিক কথা, একটা শুভ কামনার কথা, শুভ বাসনার কথা, একটা গুড জেস্টারের কথা, যে এটা সবাই মিলে সম্মিলিত হতে হবে। কিন্তু প্রধান দায়টা কার? প্রধান দায় হচ্ছে যে কর্তৃপক্ষের অধীনে নির্বাচন হচ্ছে, যে শাসকের অধীনে নির্বাচনটা হচ্ছে। এই জন্যে আমাদের দেশে বারবার ওই কথাটি ফিরে আসে যে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া এবং কোনো বিচারিক কর্তৃত্বের অধীনে ছাড়া নির্বাচন এই দেশে কখনোই সুষ্ঠু হবে বলে মনে হয় না। সামনের দিনগুলোতে এটার আরও বেশি ভয়াবহ প্রমাণ আমরা দেখব। এখন যেটা হচ্ছে যে যেটা করা উচিত, যেটা করা যেতে পারে, সেটা হচ্ছে যে যদি শাসক সমাজের ভিতরে যদি মানসিক পরিবর্তনটা আসে, কারণ তারা যদি এই দায়টা নির্বাচনবিহীন, আপনি একটা জিনিস দেখুন, প্রতিটি মানুষই কিন্তু বিবেকবান মানুষ, রাজনীতির জন্য স্বার্থের জন্য মানুষ ছলাকলা করে, গণিতের হিসাব মিলায়, কিন্তু প্রতিটি মানুষের ভিতরে কিন্তু আরেকজন মানুষ থাকে, সে কিন্তু তার বিবেক। তো যারা বিপুল এইভাবে জিতছেন তাদেরও কিন্তু ভিতরে কিন্তু একটা হার্ট বার্নিং, একটা দংশন কিন্তু সেটা তো থাকবে। কিন্তু আমি বলছিলাম যে টোটাল নির্বাচনী প্রক্রিয়াকে একটা ব্যবস্থাপনায়, সুষ্ঠু ব্যবস্থাপনায় আনা, নির্বাচন কমিশনকে সেভাবে সব দলমত বা রাজনৈতিক দলগুলো
একটা ঐক্যমতে বসে মানে সেটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া। আমরা কিন্তু গতকালকে দেখেছি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এরকম একটা কথা বলেছেন যে নির্বাচন কমিশন বা নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন গঠন করতে হলে দরকার জাতীয় সরকার। শুনতে চাই আপনার কাছ থেকে। এখানে নির্বাচন কমিশন যদি আপনি মানে এর থেকে নিয়ে আসেন, আল্লাহ ফেরেশতা তো পাঠাতে পারবেন না। মানে মানুষের ভিতরে সবচেয়ে ভালো মানুষ যে সমস্ত দেশে আছে তাদের নিয়ে দিলে লাভ নাই তো, এটা তো সরকারের ইচ্ছার উপর নির্ভর করে। তো আর আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের কাজল ভাইরা যারা সাংবাদিক, তাদের সবচেয়ে বড় যে এবং তারা সরকারকে বেশি মিসগাইড করতেছে। মিসগাইড করতেছে মানে তার কি ক্ষমতা আছে? সাংবাদিকের কি ক্ষমতা আছে সরকারকে মিসগাইড করবে? মিসগাইড করছে কেমনই বলে কাজল ভাই বলে ফেললেন হ্যাঁ না নির্বাচন এটা সেটা। এই যে এবার যে নির্বাচন হলো, আপনি হঠাৎ করে সব একসাথে তুলনা করতে চান কেন? এই যে 2000 না না আপনি পারেন না তো। 2018 সালে নির্বাচনের পূর্বে কত শত মামলা হয়েছে আমাদের নামে, এর আগে কিন্তু হয়েছে, এর আগে হয়েছে। সারা পৃথিবীর সমস্ত ক্যান্ডিডেটদেরকে যদি এক জায়গায় নিয়ে আসেন আহত দিক থেকে, পৃথিবীর সৃষ্টি হওয়ার পর যত ক্যান্ডিডেট আহত হয়েছে এই 2018 সাল নির্বাচন তার চেয়ে বেশি ক্যান্ডিডেট আহত হয়েছে। তফসিল ঘটনার পরে ক্যান্ডিডেট হওয়ার পরে পৃথিবীতে যত লোক অ্যারেস্ট হয়েছে সারা পৃথিবী যদি এক জায়গায় করা যায় তার চেয়ে বেশি অ্যারেস্ট হয়েছে আমার 2018 সাল নির্বাচন। কার সাথে কি তুলনা করেন? একটা নির্বাচন 7-8 টাকার মামলা, এইটা তো আপনি বলতে 7-8 টাকার মামলা পৃথিবীর কোন দেশে হয়েছে? আপনি আগে হুট করে চলে যান, হ্যাঁ না নির্বাচন চলে যান, ঠিক না? এবং এগুলি তো হয়েছে। আরে ভাই ওইটার সাথে এটা তুলনা করুন না, ওইটার সাথে তুলনা করুন না। নির্বাচন তো হয়নি, আমি সেই প্রসঙ্গে না না ওইটার সাথে এই সুস্থ, ওইটার সাথে এই সুস্থ হবে না তো। আপনি কি দেখছেন এর আগে যে হ্যাঁ 73 সালে ভোট ধরেন এই হচ্ছে ইঞ্জিনিয়ার আব্দুল হককে হারায় দিয়ে মোস্তাককে জিতেছিল এবং 8-9টা বিনা প্রতিদ্বন্দ্ব হলো, মেজর জলিলদের মতো, আসাম আব্দুর রব্দের মতো মুক্তিযোদ্ধাদেরকে হারিয়ে দেওয়া হলো, সে ভিন্ন কথা। এবার কি হলো? আমি দেখলাম রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের এজেন্ট যারা তাদেরকে নিয়ে পাবনা জেলায় ঢুকানো হলো, চামার মধ্যে ঢুকানো হলো, বগুড়াতে নিয়ে যাওয়া হলো। এই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সময় যারা এজেন্ট ছিল একজনকে নিয়ে যাওয়া হলো নেত্রকোনা, কিশোরগঞ্জ। এ কোথায় কবে ছিল? খুলনা নির্বাচন হলো, তার আসামিদেরকে মানে এজেন্টদেরকে ধরে নিয়ে আসে যশোরে, সাতক্ষীরা বিভিন্ন জেলে ঢুকানো। কোথায় ছিল? কোনোদিন এই ঘটনা ঘটছে? আমার উপনির্বাচন, ওই নির্বাচন আমার 6টি মামলা হলো। কোনটা? 2018 সাল নির্বাচন 6টি মামলা, আমার বহু লোককে অ্যারেস্ট করলো একটা বিনা কারণ, কোন কারণ ছাড়া। এবারে তো উপনির্বাচনে আমার 4টা মামলা হয়েছে বিনা কারণে। নিজেরা গুলি করে গিয়ে, নিজেরা গিয়ে অবশ পোড়ায় যায়, অবশ পোড়ায় দিয়ে আমাদের লোকজন মামলা দেয়। এ কোথাও দেখছেন? না, এটা আপনারা যখন আপনারা এই কারণ বলেন না, আপনাদের মানে আপনারা জনগণের কাছে আপনারা না কোনোটাই এটা পারবেন না, এটা কোনোটাই পারবেন না। এটা আপনার বিবেক আপনাকে দংশন করবে, মানুষ কোনোদিন আপনাদের ক্ষমা করবে না। কারণ হলো যে এই কথা অন্য কোনো নির্বাচনের সাথে আপনি 2018 সাল নির্বাচন তুলনা করতে পারেন না, কোনোদিন আপনি পারেন না। আগে নির্বাচন হ্যাঁ ভোট কাটাকাটি হতো, হয়তো ভোট কিছু সিল মারা হতো দিনের বেলায়, হানা ভোটে যদি বলেন তখন তো বিএনপি জন্ম হয় না, সেখানে হ্যাঁ তো জিততই। সেখানে অতি উৎসাহী কিছু এই মহিউদ্দিন আলমগীরের মতো যারা বড় বড় আমলা ছিল তারা সেখানে কোথাও কোথাও 100% ভোট কাস্ট করছে, 110% ব্যালট যায় না, সেটা গেছে। বিএনপিতে জন্ম হয়নি, কিন্তু এইবারের মতো আগের দিন রাত্রে ভোট হয়। আপনি যদি একেবারে আমি চ্যালেঞ্জ বলবো কোন আমার সামনে যদি এসে একজন মানুষ বলতে পারে যার ইমান আছে, ইমান থাকবে যে 2018 নির্বাচন রাতের বেলা ভোট কাটা হয় নাই, 40,160টি কেন্দ্রের মিনিমাম 30 থেকে 35,000 কেন্দ্রে রাত্রিবেলা ভোট কাটা হয়েছে, এই কথা যে অস্বীকার করবে সে যে ধরনের মানুষই হোক না তার ধর্মের যে আপনার বিধান আছে সে বিধান থেকে সে সরে যাবে, সে একটা নীতির সাথে প্রচার প্রতারণা করবে। সে এটাকে নির্বাচন কর্মের দিকে আমি যাচ্ছি না, আমি বাস্তবতা বলতে পারবো না। গাজীপুরের উদাহরণ দিলেন, এই গাজীপুরে কিন্তু এর আগের ইলেকশনে আওয়ামী লীগ ক্যান্ডিডেট সেইটা আলাদা কাজী বিষয়। আর আপনি যেটা বললেন, আমি যদি প্রশ্ন করি 2018 নির্বাচনে বিএনপি কতটুকু সিরিয়াস ছিল? এক জায়গায় 3% ফিনিশ, এক জায়গায় 3-4জনকে নমিনেশন দিয়েছেন। আপনাদের এখানে স্লোগান হয়েছে মনোনয়ন এখানে টাকা কেন লন্ডনে, এগুলো তো আমরা শুনেছি। আপনারা জাফরুল্লাহ সাহেবের নেতৃত্বে কামাল হোসেনকে নিয়ে জোট করলে যে রাত্রে থেকে পাহারা দেব, কেউ যাতে ঢুকতে না পারে, কাউরে তো আমরা ওই কথাগুলো যদি রাখা হইতো তাহলে কি এই কাজগুলি হইতো? মানে আমি আওয়ামী লীগের বলছি না না, কিন্তু এই আমি তো একটা কেন্দ্র দেখি যে আপনাদের এত বড় সাংবাদিক কোথায় আছেন? গোপালগঞ্জে টঙ্গিপাড়া, কোটালীপাড়া আর কাশিয়ানি, মকসুদপুর। সেই নির্বাচনে আজকের প্রধানমন্ত্রী 86 নির্বাচন 2 ছিঁড়ে জিতছিলেন
জাতীয় পার্টি জামানত বাজেয়াপ্ত না আমি সেটা বলতে তারপর উপনির্বাচনে কই আওয়ামী লীগ যেতে পারছে কাছে? না আপনি আমার এই প্রশ্ন, আপনারা নির্বাচন নিয়ে কতটুকু সিরিয়াস ছিলেন? আমরা 100% সিরিয়াস না। আমরা পর্যন্ত আহত হলো কামাল হোসেন সাহেব, না আমরা আহত হবে কেন? প্রেস কনফারেন্স করে বলল যে আমরা আগের রাত থেকে প্রত্যেকটা সেন্টারে বসে থাকবো। একটা সেন্টারে আওয়ামী লীগ তো দুইটা নির্বাচন লাগাইতে পারে নাই। না একটা আপনি গোপাল পুরো বাংলাদেশে কোন সেন্টারে গোপালগঞ্জে পারে নাই, মকসেদপুর কাশিয়ানী পারে নাই, টুঙ্গিপাড়া পারে নাই, প্রধানমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন। আমরা যদি ধরেও নেই, যদি এটা তর্কের খাতিরে ধরে নেই যে বিএনপি এই নির্বাচনে সিরিয়াস ছিল না, কিন্তু তারপরও কি যেটা ঘটেছে বলা হচ্ছে সেটা আপনি কি আচ্ছা সিরিয়াস না থাকলে আমরা 15 জন আহত হবে কেন? আমি কিন্তু আহত হবে কেন? না আমি আমাদের এত লোক আরো বলি না যে 2018 নির্বাচন খুব পারফেক্ট নির্বাচন, খুব পারফেক্ট নির্বাচনই না, খুব একবারও বলি। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা মূল আলোচনা যদি করি ওই আলোচনাটি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যদি আজকের ঘোষণাটা হাইবে কিন্তু নিজেই বলল বিএনপি কিন্তু এরকম ঘোষণা আরো আগেই দিয়েছিল, কিন্তু তারপর আবার যেমন আবার কিন্তু সামনে আমরা আমি বলি হাবিব ভাই যেটা বললেন যে সারিয়াকান্দি এবং যশোরে যায়নি, আবার হাবিব ভাইয়ের ইচ্ছায় মানে যে ওনার এলাকায় এরকম বিএনপি যদি প্রথম থেকে স্ট্যান্ড নিয়ে যাবো না। আর স্থানীয় সরকার নির্বাচনে আমি তো রাজনীতি না, কিন্তু আমরা যেটা মাঠে দেখছি স্থানীয় সরকার নির্বাচনে দলের থেকে বোধহয় স্থানীয় কিছু বলতে পারবে, এবং ওই নির্বাচনগুলিতে না গেলে অনেক সময় দেখবেন যে বিদ্রোহ পার্টি যে প্রার্থী আমরা যাকে বলি যাচ্ছে না, কিন্তু বিএনপির পরিচিত নেতাটে তো অনেকেই দাঁড়িয়েছে, কারণ স্থানীয় সরকারের প্রেক্ষিতটা আলাদা। এবং আমার কাছে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে, তারা মানে ওনারা বলছেন যে ওনারা স্থানীয় সরকার নির্বাচনে আর যাবেন না, জাতীয় নির্বাচন বা উপনির্বাচন নিয়ে কোনো কথা কিন্তু নেই। কারণ 2014-তে যে ওনারা বয়কট করছিল ওটার রেজাল্ট কিন্তু বয়কটটাই হয়েছে, কি হয়েছে অনেকে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে। ওই বয়কটের এফেক্টটা কিন্তু জনগণ পায়নি, কারণ বয়কট করার পরে জনগণ যদি নেমে আসতো যে অনির্বাচিত বা সেটা তো হচ্ছে না। আমার কথা হচ্ছে, আমি বারবার এই কথাটাই বলার চেষ্টা করি, জনগণকে কেন সম্পৃক্ত করতে পারছে না এই সরকার যদি এত খারাপই হয়? ভাই বাংলাদেশের ইতিহাসে কোন সরকার বিরোধী দলের জন্য রাস্তায় লাল গালিচা বিছায়া ফুল বর্ষণ করছে? হ্যাঁ আপনি হয়তো বলতে পারেন যে মাত্রাটা বেড়েছে। মানুষ যদি সংক্ষুব্ধ হয়, এই দেশেই তো ইতিহাস আছে রক্ত দেওয়া, গুলি খাওয়া, তাই না? এখন আমার নেতৃত্ব যদি আমার নেতৃত্ব আমি যদি মনে করি যে আমার নেতারা সিরিয়াস, আমি কেন মাঠে আসবো? এটা কিন্তু একটা ফ্যাক্টর। আমাকে আমার নেতা যদি এই যে মতিয়া চৌধুরী রাস্তায় পিটায় নেই, কিন্তু আমার কেন জানি হাইবে, এটা আমি কোনো সমালোচনা করছি না, আমার কাছে এটা একটা প্রশ্ন যে আমার এই বাঙালি তো 69-এর বাঙালি, এই বাঙালি 71-এর বাঙালি, এই বাঙালি 90-এর বাঙালি, এই বাঙালিকে এখন মানে সবাই ঘরে বসে গেল কেন? এই কথাটা আপনাদের বিরুদ্ধে মোটামুটি একটা আমি বাস্তবতা শুধু জাকারিয়া কাজল বলছেন তা নয়, এটা কিন্তু অনেকেই বলে। বেশি কষ্ট লাগছে যে কাজল ভাইয়ের মতো একটা সিনিয়র সাংবাদিক আপনি ভুলে গেলেন কেন? এর সাথে উপজেলা নির্বাচন করলো 84 and 85 16 তারিখে 20 তারিখে 2 দিনে আমরা ঠেকাতে পারছি, মিছিল করতে পারছি। আমি নির্বাচনের কথা কিন্তু বলছি, আমি না লোক নামছে ঠেকাতে পারছে। মানে আমরা যদি তখন তো সব দল একসাথে, তারপর তো পারি নাই। এই টেটের নির্বাচন সব দল একসাথে আমরা পেরেছি, পারি নাই। এরশাদ ক্ষমতা আসছিল দল ছিল না, কত বছর পরে 9 বছর পরে 12 বছর পার হয়ে গেছে। 12 বছর আওয়ামী লীগ 21 বছর রাস্তায় ছিল। সেটা যদি বলে যে সময় লাগবে, সময় না। এখন আগেকার এরশাদের যে অত্যাচার আর এখনকার যে অত্যাচার আমরা চিন্তা করতে পারেন। আমাদের 1 লক্ষ মামলা, আমাদের বিএনপির শাসন আমলে 29 বঙ্গবন্ধু এভিনিউ কয়টা মামলা কাঁটাতার দিয়ে ঘেরা। ঠিক আছে, তাও তো ওখানে কাঁটাতার ভিতর করতে পারতাম, কাঁটাতারের ভিতরে এই মাথা থেকে ও মাথা আমরা তো এটুকু পারি না। না আমরা তো ওটুকু পারি না, কাঁটাতারের ভিতর তো করতে পারতাম, আমরা তো ওটুকু পারি না, আমাদের তো ওটুকু দেয় না, আমাদের ওটুকু স্পেস দেয় না। আর 1 লক্ষ মামলা হয়েছে কোনদিন? একেবারে কোনো কিছু না। আসমান জমিন প্রেস ক্লাবে যে 2 তারিখে প্রতিষ্ঠা বার্ষিকীতে যেই লোক দেখলাম, যে নির্বিঘ্ন, এটা আমাদের চোখে দেখা। এই পরশুদিন 2 তারিখে আপনি ছিলেন কিনা ঢাকায়? আমি এলাকায় ছিলাম। হ্যাঁ 2 তারিখে কিন্তু জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সাম্প্রতিককালে আমি এত বড় অনুষ্ঠান দেখি। আর প্রেস ক্লাবের ভিতরে কতটুকু আমি পাবনা জেলায় প্রোগ্রাম করতে, সেই প্রোগ্রাম তো মাঠঘাট ভরে গেছিল, লোক তো আমাদের আছে, কথাটা প্রোগ্রাম করতে
আপনারা ভোটও করতে দেন না, প্রোগ্রাম করতে দেন না। আপনারা একটা জিনিস আমি তো 2 তারিখে প্রোগ্রাম না না, প্রেস ক্লাবে কয় লাখ লোক থাকে, কয় হাজার লোক আটে প্রেস ক্লাবে? জি, হাজার হাজার লোক, লাখ লাখ লোক বিএনপি করে, প্রেস ক্লাবে কয় হাজার লোক আছে? পুলিশ মারপেটে নামতে হবে, সেই জিনিসটাই কিন্তু প্রশ্নটা ছিল আপনার কাছে। না, কিন্তু আপনি আতঙ্কের ব্যাপারটা কিন্তু এড়িয়ে যেতে পারেন না, কারণ জি বলুন। ইলেকশনে একটা টোটাল পারসেপশন এখন কাজ করে যে ইলেকশনে যাওয়া, ইলেকশনের সাথে থাকা, কোনো দলের বা কোনো কর্মীর সাথে থাকা মানে কিন্তু ঘর থেকে বিদায় নিয়ে বের হওয়া। এরকমটা কিন্তু আগে কখনো ছিল না। এই আতঙ্ক পারসেপশনের জন্য কিন্তু সাধারণ মানুষ, আমি স্মরণ করছি ব্যারিস্টার মইনুল হোসেন সাহেব বেশ কিছুদিন আগে একটা খুব সুন্দর একটা প্রবন্ধ লিখেছিলেন যে এই স্বৈর প্রবণতার কারণে এবং দাঙ্গাবাজদের রাজনীতিকরণের ফলে, অপশক্তির দখলের ফলে, রাজনীতি, টোটাল রাজনীতি, বডি পলিটিক দখলের ফলে সমাজের শুভ শক্তি কিন্তু নিজে থেকে ক্রমশই গুটিয়ে নিচ্ছে। যে একজন টিচার, একজন ডাক্তার, একজন সাধারণ মানুষ, একজন গৃহিণী, উনি কিন্তু কখনোই যাবেন না, যেতে পারবেন, সে পরিবেশই নাই তো। কারণ এই ব্যারিস্টার মনিরুল হোসেনের উপলব্ধিটা ছিল এই যে সমাজের শুভ শক্তি নিজেদেরকে ক্রমেই ঘরের মধ্যে গুটিয়ে নিচ্ছে, আর এই শূন্যতা পূরণ করছে অপশক্তি। তো এই অপশক্তির রাজত্ব, আমি কোনো দলের নাম নিচ্ছি না, এই অপশক্তির রাজত্ব যতক্ষণ পর্যন্ত না আপনি ক্লিয়ার কাট একটা সুরাহা করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত পরিস্থিতি কিন্তু আরোই হবে। ওই মুরগি ছেলা কামালদের হাতে কিন্তু ওই রাজনীতির দখল, কর্তৃত্ব থাকবে, এবং একজন শিক্ষক, একজন সাংবাদিক, একজন বুদ্ধিজীবী, সে কিন্তু ক্রমশই রাজনীতির প্রক্রিয়া থেকে, রাজনীতির স্থাপনা থেকে নিজেদেরকে গুটিয়ে নিতে। মানে অনেকদিন আগে, এখন কোন দলে কি মানে একদম মাঠ পর্যায়ের নেতারা রাজনীতিতে আসে, ইলেকশন হবে, পয়সা দেবে, টাকার খেলা, আগে থেকেই শুরু হয়েছে। টাকার খেলাটা কিন্তু আপনারা, আপনি আমার চেয়ে ভালো বলতে পারেন, এই পার্লামেন্টে কজন আছে রাজনীতিবিদ আর কজন আছে ব্যবসায়ী? এটা কিন্তু আগের থেকেই শুরু হয়েছিল ভাই। এইটাই তো দুর্ভাগ্য, আমি এই কথাটাই বলতে চাচ্ছি। এগুলোর বিরুদ্ধে যে মানুষ নামবে, কার ভরসায় নামবে, সেই জায়গায় তো নাই আমাদের। এখানে সবচেয়ে বড় একটা মানে সবচেয়ে খারাপ জিনিস কোনটা, যে জানতেছে যে আমি ভোট কাটতেছি, ভোট ছাড়া আমি এমপি হচ্ছি, ভোট ছাড়া সরকার গঠন করছি, তারপরেও আমরা মিথ্যা কথা বলে যাচ্ছি, মানুষ আমাদেরকে ভোট দেয়। আমরা 2014 সালের নির্বাচনে যাইনি, তারপরে তো 47টা কেন্দ্রে একটা ভোটও কেউ দেয়নি, একটা ভোটও তো কেউ দেয়নি। আওয়ামী লীগের কেউ কোনো এজেন্ট ছিল না, কর্মী ছিল না। 47টা আপনারা তো ওইটা জান নাই, সবাই আওয়ামী লীগের থাকবে না, 300 লোক আওয়ামী লীগের হয় না, এই তো যথেষ্ট না, আওয়ামী লীগের থাকবে না, একটা লোক ওইসব চ্যানেলে ভোট দেয়নি। আর এইবার আমি প্রধান নির্বাচন কমিশনকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি বলেন তো 100% ভোট কাস্ট হতে পারে? বললেন না, 0 ভোট 2 ভোট একটা প্রার্থী পেতে পারে, বিএনপির মতো দল বা আওয়ামী লীগের মতো হচ্ছে না। একটা আসনে মাত্র 57 ভোট। আমি একটা খুব নির্দোষ প্রশ্ন করি, এক মাগুরা নির্বাচন নিয়ে একটা জনপ্রিয় গভর্নমেন্ট পড়ে গেল, একটা উপনির্বাচন নিয়ে, আর এখানে আপনার কথা যদি এতগুলি অনিয়ম, এই সরকার তারপরে আছে কিভাবে? যেটা বলছে যে মানুষ নামতেছে না, না ওইটা না, আমি একটা বলতেছি এক মাগুরা উপর নির্বাচন নিয়ে বিএনপির মধ্যে একটা শক্তিশালী সরকারকে পড়ে যেত, যেটা আপনারা বলছেন যে 18। আচ্ছা ঠিক আছে, সেখানে কেন আপনি মাগুরা নির্বাচনের কথা বললেন? আমি মাগুরা নির্বাচনের সময় একটা জায়গায় তো নির্বাচন, আসাদুজ্জামান সাহেব ওখানে অত্যন্ত পপুলার ছিলেন। আমরা একই প্ল্যানে কিন্তু আজকের প্রধানমন্ত্রী সহ আমরা আওয়ামী লীগের প্রায় 20-30 জনে আমরা নেতারা গিয়েছিলাম মাগুরাতে। কোথায়? মাগুরায় উপনির্বাচন, এবং একই প্লেনে আবার আমরা ফিরে আসছিলাম। আমার সুযোগ হয়েছিল কি, ওখানে যাওয়ার পরে তখন মোহাম্মদ হানিফ আমাকে, তোফায়েল আহমেদকে আর ফজলুভাইকে আজকে প্রধানমন্ত্রী বললেন যে 4 ভালো বক্তা একসাথে যাও। 69 গণঅভ্যুত্থানের নেতা, 90-এর হিরো হানিফ হলো বক্তা হিসেবে তো খুব, এই আমাদের 4 জন এক গাড়িতে আমরা আগে যাবো এরকম। তো সেখানে তো প্রধানমন্ত্রী তখন বিরোধী দল নেতৃত্ব উপস্থিত ছিলেন, তারপরে তো আওয়ামী লীগের লোকের ভোট কেন থাকতে পারে নাই? সেটাই তো আমি বললাম, উপস্থিত থেকে পারে নাই। আপনার টঙ্গিপাড়া এরশাদের আমলে উনি নিজে উপস্থিত ছিলেন, সেখানে তো মানে টঙ্গিপাড়া সিট নিয়ে গেল। এখন সরকার যদি চায়, এখন এই সরকার একেবারে দানবের চেয়ে কঠিন হয়ে গেছে। আগেকার সরকার ভিতরে পার্থক্য ছিল, আগেকার প্রশাসন যারা ছিল তারা মনে করতো যে এই সরকার চলে গেলে পরে আর এক সরকার আসলে পরে আমার সমস্যা নাই। আর এখন প্রশাসন মনে করে যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে আওয়ামী লীগের অসুবিধা নাই, আমাদের অসুবিধা, আমাদের রাখতে হবে এই সরকারকে ক্ষমতায়। ভাবটা তো ওরকম। সিল মানে কোনদিন
প্রশাসনশীল মানে আপনি কোনো দেখছেন আমি সেটাই তো এই যে অবস্থা আলোচনাটা যদি আরেকটু ইয়ার দিকে না, এই জন্য বলছি স্থানীয় সরকার নির্বাচন বলেন আর যে নির্বাচন আমি তাবিদ দলের ইলেকশন ছিলাম আগের বারে, তাবিদের সাথে ঘুরতে ঢাকা, হ্যাঁ এর আগে যেটা আর কি। তো ঘুরতে তো আমি মিরপুর এক জায়গায় যাওয়ার পরে আমি সব নাম সাজে ঘুরতেছি, লোকজন এজেন্ট বের করতেছে আবার ঢুকাচ্ছে। পরে আমি আর একটা জায়গায় নামলাম না, গাড়ির ভিতরে বসছিলাম, উনি একটা সেন্টারে গেলেন, যাওয়ার পর ঘুরে আসেন। পার্টি অফিস থেকে বলতেছে যে নির্বাচন থেকে সরে আসতে হবে, আসেন পার্টি অফিসে। আর আমি বলছি যে তাবিদ নিয়ে ঘুরবই। তারপরে তাবিদ আবার আসলো ওই সেন্টার থেকে, আসার পরে আমি বললাম যে পার্টি অফিসে ডাকতেছিল, তো আমার তো মনে করে যে আমরা যাবো না, আমরা ঘুরি না কেন? তো বলছে আঙ্কেল, যেখানে প্রিজাইডিং অফিসার পুলিশ আগায় দিচ্ছে আর প্রিজাইডিং অফিসার সিল মারতেছে, সেখানে নির্বাচন কি করবেন? ওই জায়গায় চলে গেছে তো রাতের বেলায় গিয়ে প্রিজাইডিং অফিসারকে ধরে নিয়ে আমি এই যে অবস্থা শেষ পার্টে এই জায়গায় যদি সেটাই তো সেই জায়গা থেকে সেটাই তো বললাম আমি তো সেটাই বললাম আপনি মিথ্যা মামলা চিন্তা করেন, এই যে আমাদের নামে মামলা এত এত মিথ্যা মামলা, এই যে ইলেকশনের আগে আপনি তো সাংবাদিক বলেন, আপনি খুঁজে দেখে পরে আপনার সাথে আমি কথা বলবো। আপনি দেখেন তো এই নির্বাচনকে কেন্দ্র করে কত হাজার মামলা হয়েছে আমাদের, কত লক্ষ হয়। আমি কিন্তু এটা বলছি কোন নির্বাচনে কিন্তু না আমরা মামলায় গেছিলাম তো না, আমাদের নির্বাচনের মধ্যেই তো মামলা হলো, হাজার হাজার মামলা, লাখ লাখ নেতা কর্মীদের মামলা হলে পৃথিবীর কোথায় হয়েছে? আপনার কাছ থেকে এই জন্য এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। সেটা হলো যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যেটা বলেছেন যে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হলে জাতীয় সরকারের বিকল্প নেই। এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। বাংলাদেশের প্রেক্ষিতে জাতীয় সরকার টরকার এগুলো বোধহয় এগুলো আলোচনায় সীমিত থাকবে, সীমাবদ্ধ থাকবে, বাস্তবতা এটা না। আমি কিন্তু মনে করি একটা ভালো নির্বাচন কমিশন দরকার আইনানুগ, এবং সেই নির্বাচন কমিশনের কোনো ব্যাপার না, সরকার এখানে না, কিন্তু এই নির্বাচন কমিশন তো শেষ হবে না, একজন যদি শেষ হবে 14 ফেব্রুয়ারি 2002 নির্বাচন কমিশনকে যেভাবে সরকার বলে সেভাবে করে, সেটা তো আছে। কিন্তু আপনি দেখেন বাংলাদেশে আমি একটা চিত্র দিই, 1973 সালে আওয়ামী লীগ একক সংখ্যা ঘোষিত হওয়ার কথা, সেই সরকারও সুষ্ঠু নির্বাচনটা করেনি। তারপরে 79-এ যে নির্বাচনটা বিএনপির সময় হয়েছে, তারপরে আওয়ামী লীগ কিন্তু 39টা সিট পেয়েছে। সেই নির্বাচন ক্ষমতাসীন বিএনপির সময় কিছু সমস্যা হয়। এরপরে আপনি দেখেন 86-এ এরশাদ নির্বাচন করলো, 48 ঘন্টা ফলাফল ঘোষণা বন্ধ রাখলো। তারপরে 88-এ আমরা কেউ নির্বাচনে গেলাম না সেই সময়। সেই নির্বাচনটা কি নির্বাচন হলো আপনি বুঝতেছেন। আমার কথা হলো যে ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন করলে ক্ষমতাসীন দলই ক্ষমতায় যাবে, আর নিরপেক্ষ সরকার নির্বাচন করলে বিএনপি আসতে পারে, আওয়ামী লীগ আসতে পারে। এই জন্য জাফরুল্লাহ চৌধুরী যে কথাটা বলেছে, আপনার নির্বাচন কমিশন কোন ফ্যাক্টরি না, ফ্যাক্টর হলো আপনার নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার দরকার। আমি যেটা মনে করি আমাদের আইন অনুযায়ী নির্বাচন কমিশন ক্যান ডু এনিথিং। আপনি যদি এমন লোক বসান, আপনি যদি ওইরকম একটা টিএন সেশনের মতো লোক বসান যে সরকার যে বলুক সে তার আইন অনুযায়ী চলবে, এরকম লোক কি বাংলাদেশে নাই? এটাই তো আবার ধরো কাজে সরকার বললেই কাজ করবে এরকম নির্বাচন কমিশনের বাইরে লোক বসান যার মেরুদণ্ড ক্ষমতা নাই। আমি একটা উদাহরণ দিই, আমি আমার উপনির্বাচনে আমার সার্কিট পাবনা সার্কিট হাউসে প্রধান নির্বাচন কমিশনার বললেন যে নির্বাচন নিরপেক্ষ হবে, তাহলে আপনার কথা আমি নিলাম না। কেন? আপনার কোন ক্ষমতা নেই, আপনি লোক বল। আমি সেটাই তো বললাম, আপনার লোক বল নাই, লোক দরকার। শোনেন, আপনার লোক বল নাই পারে কে? এই যে এসপি সাহেব, উনি 2018 সাল নির্বাচনে ভোট কেটে দিচ্ছেন, ও সামনে বলতেছে 18 নির্বাচনে উনি কিন্তু ভোট কেটেছেন। এইবার উনি যদি বলেন যে নির্বাচন পর্যন্ত আমার কোন লোকজনকে অ্যারেস্ট করবে না, ভোট কাটবে না, তাহলে নির্বাচনটা সুষ্ঠু হবে। হাই ভাই শোনেন না, আমি প্রধান নির্বাচন কমিশনকে সরাসরি তার মুখের উপর বললাম, তারপর বললো যে হবে না, আমি বাড়ি যাওয়ার আগেই আমার ওখানে বোমাবাজি করে আমার লোকজনকে অ্যারেস্ট করে এলাকা ছাড়া করে। আপনি দেখেন নির্বাচন কমিশন আপনি কি আপনি নির্বাচন সরকার যেটা চায় না না, আপনার সরকারের কাজ করাতে আমি বাধ্য না নির্বাচন করি। আমি যদি সেরকম নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেয় না সেন্টারে, মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গে তার নির্বাচনী এলাকায় ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় না, এরকম তো আছে। কাজে আইনটা তো আছে। এখন আমি যদি নির্বাচন কমিশনার হয়ে অনুগ্রহভাজন হতে চাই, এটা আইনের দোষটা, এটা ব্যক্তির দোষ। আমার কথাটা সেখানে আপনার নির্বাচন কমিশন হবেই তো অনুগ্রহ নেই, আমি সেটাই তো বলতে চাই। এই আলোচনা তো এখন হইতে হবে, অনুগ্রহ ভাজন ছাড়া মেরুদণ্ড সোজা আছে। এই 18 কোটি দেশের লোকে কি এরকম 5টা লোক আমরা পাই না?
আমার প্রশ্নটা তো সেখানে। আমরা তো বানাবো না। শুনে আসি খন্দকার হাসনাত করিম। না, আমি ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সাথে দ্বিমত করব এই জন্য যে উনি ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার ভেবেছেন, তার কথা সেটাই মনে হয়। সেটা হচ্ছে জাতীয় সরকার দরকার নিরপেক্ষ নির্বাচন কমিশনের জন্য। আমার মনে হয় তা না। জাতীয় সরকার গঠনের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। এখন কিন্তু সেটা নাই। নির্বাচন করে আসুক বা নির্বাচনে নামে আসুক, বর্তমানে একটা সরকার ক্ষমতাসীন রয়েছেন এবং সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু তাদের পক্ষে, তাদের হাতে। সুতরাং ক্ষমতাসীন থাকা অবস্থাতেই কিন্তু সরকার এই সিদ্ধান্ত নিতে পারেন, জাতীয় সরকারের না, সেটা হচ্ছে যে নির্বাচনী ব্যবস্থার সংস্কার করতে পারে। নির্বাচনী ব্যবস্থার সংস্কারটা উদ্যোগটা কোত্থেকে শুরু হবে? সেই উদ্যোগটার প্রস্তাব বিরোধী দল থেকে আসতে পারে, কিন্তু বাস্তবায়ন করতে হবে কিন্তু সরকারকে। সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট, যে ধারণা, এটা কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। এটা যে একটা থিওরিটিক্যাল প্যারাডাইম তা কিন্তু না, এটা কিন্তু হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হয়েছে। সুতরাং এই প্রিন্সিপাল থেকে বেরিয়ে আসার আমার মনে হয় না কোনো সুযোগ আছে। তাতে করে দুটোই কাজ হচ্ছে। সেটা হচ্ছে যে আপনার সংসদীয় ধারাবাহিকতাও থাকছে, সাংবিধানিক ধারাবাহিকতাও থাকছে, সরকারও ক্ষমতাসীন রয়েছেন, কিন্তু নির্বাচনটা পরিচালনাকালে আপনার পরিচালিত হচ্ছে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সংসদ বহাল রেখে আপনার নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব না। 4টা নির্বাচন হয়েছে, ওই 4টা নির্বাচন বিএনপি, আওয়ামী লীগ কারোর কোনো প্রার্থীর গায়ে আঘাত কেউ হান নাই, কেউ আঘাতপ্রাপ্ত হয়নি। কিন্তু যদি দলীয় সরকার অধীনে নির্বাচন হলে এটা হবে। আর আপনার এই সংসদ সদস্য একদম থাকবে, আবার ওখানে নির্বাচন হবে, এই বাংলাদেশে অন্তত এই কনসেপ্ট কোনো কার্যকরী হবে না। ভাই, আমি যদি এইভাবে বলি আপনার কাছে, যদি এইভাবে আমি জানতে চাই যে মেয়াদকাল আগামী 14 ফেব্রুয়ারি 2022-এ এই নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাবে। এখন আমাদের তো একজন নির্বাচন কমিশন দরকার হবে, একটা টোটাল এটা সেক্ষেত্রে কি হতে পারে, কি করতে পারে? আমি এই নির্বাচন আগে বলেছিলাম যে আপনারা সংসদ ভেঙে দেন, আপনার প্রধান নির্বাচন কমিশনার শেখ সেলিমকে বানান। কেন বললাম কমিশন আরো বানান, আমাদের কোনো আপত্তি নাই। আপনারা সংসদ ভেঙে দিয়ে এগুলি করেন, তাকে ওরা তো ফ্যাক্টর না, ফ্যাক্টর তো সরকার যা চাবে নির্বাচন কমিশন করতে বাধ্য। কিন্তু আপনাদের তরফ থেকে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, গতবারে একজনের কোনো লাভ নাই। আমাদের একজন কি করতে পারছে, ও বলছে সে ছিল তো, সে ছিল কিন্তু করতে পারছে। এখন কি হবে ধরেন এই আলোচনাটা? এখন কথা হলো, একটা নির্বাচন নিরপেক্ষ করতে হলে এই সরকার, ওই যে এই সরকারের তো আন্দোলন ছিল তত্ত্বাবধায়ক সরকারের, এবং এই তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা মাগুরা যে কথা বললাম, মাগুরা নির্বাচনটা ভালো হলো না, মোটেই ভালো হলো না। পরদিন হরতাল হলো, হরতালের পরদিন আগে তো আপনি জানতেন মিটিং হতো, তো ওই মিটিংয়ে শেখ হাসিনা ছিলেন। ওই মিটিংটা মাগুরাতে গিয়ে আমি পরিচালনা করেছিলাম। আমি পরিচালনা করতে গিয়ে একটা পর্যায়ে বলেছিলাম যে দলীয় সরকার অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়ার এখন সম্ভাবনা নেই, মাগুরা তার প্রমাণ। অতএব আপনাকে এখন বলে দিতে হবে, মনিরের লাশ, মনিরের কবর এখানে আছে, পলিটেকনিকের ছাত্রতে মারা গেছিল এরশাদ আন্দোলনে, বৃদ্ধা আন্দোলনে। আমরা বলে দিতে হবে দলীয় সরকার নির্বাচনে যাবেন না। উনি আমার কথার সাথে একমত পোষণ করে বললো দলীয় সরকার অধীনে আমরা নির্বাচন যাবো না। এটা তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট আসলো। কে আনলো? 173 দিন হরতাল করছে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য। আপনি সেখান থেকে সরে আসেন কেন? সরে আসেন সেখান থেকে? এবং এই 4টি নির্বাচনে কম বেশি কোনো প্রার্থী কিন্তু অ্যারেস্ট হয় নাই, কোনো প্রার্থী কিন্তু আঘাতপ্রাপ্ত হয় না ওই 4টি নির্বাচনে। হ্যাঁ, হতে পারে স্থূল কারচুপি, এই কারচুপি আমরা বলতে পারি, কিন্তু নির্বাচনের মাঠে তো কোনো সংঘর্ষ হয়নি, বা ভোট কেটে কাউকে দিতে দেয়নি, রাত্রিতে সিল মারছে, আগের দিন সিল মারছে, এমন তো কোনো কিছু হয়নি, বা মামলা দিয়ে সমস্ত প্রার্থীর অন্য প্রার্থীর লোকজনকে এলাকা ছাড়া করেছে, তাও তো করেনি। এই প্রথম দেখলাম পৃথিবীতে যে নির্বাচনের আগে, নির্বাচনের ওই এলাকার সে আপনার পুরসভা নির্বাচন হোক, সিটি কর্পোরেশন নির্বাচন হোক, আর আপনার এই সংসদ নির্বাচন হোক, মামলা দিয়ে এলাকা ছাড়া করে দিবে, এবং এদেরকে ধরে নিয়ে যায় অন্য জেলায়, নিয়ে যায় অন্য জেলার জেলখানা দেয়। আমার রাজশাহীর ওই মেয়র নির্বাচনে, বুলবুল মেয়র নির্বাচনে পাবনা 3 জন ছেলেকে ধরে নিয়ে আসছে, পাবনার অন্য মামলা তাদের আসন গেলে। এটা অনৈতিক। এই সরকারের আসলে ইমান আমান কিচ্ছু নাই, এবং এই সরকার প্রশাসনের লোকজনকে নষ্ট করে ফেলছে। আমরাও এই সাথে নষ্ট। আমি বলি এই সরকারকে সমর্থন যেই করুন না কেন, আমি মনে করি যে তার
সে নিজের মানবিকতার কাছ থেকে অনেক বেশি আমি তো মনস্তাত্ত্বিক এবং ধর্মীয় অনেক বিষয় আছে, বাস্তবতাটা কি? বাস্তবতা হচ্ছে এই সরকার তো আছে এবং সরকার কাজ করছে, এবং এই সরকারের উপর যে মানুষ ক্ষুব্ধ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশটা কোথায়? আমি তো দেখি সরকার যা করছে, মানুষ পদ্মা সেতু দেখতেছে, টানেল, মেট্রো রেল দেখতেছে, মানুষের তো আমি খুশিই দেখি। মানুষ যে ক্ষুব্ধ এর কোনো মানে বহিঃপ্রকাশ একটা সুযোগ দেন না, মানুষ কিভাবে রাস্তা না সুযোগ কি? আমি তো বললাম বাংলাদেশের ইতিহাসে কি সরকার কি বিরোধী দলকে বলবে যে তোমরা যা খুশি করো, আমি পৃথিবীর কোন সরকার করে? সকল বিদ্রোহ, সকল ক্ষোভ, সকল আন্দোলন তো সকল নিপীড়নের বিরুদ্ধেই হয়। তবে আজকে কাজল ভাই, আমি আজকে বলে যাচ্ছি, আমার ভাই সাংবাদিক আছেন, আপনার তিনজনই সাংবাদিক, আমি বলে যাচ্ছি দেশের মানুষ এমন ভাবে রাস্তায় নামবে। 69 গণঅভ্যুত্থান হয়েছিল, 90 আমরা ছাত্র গণঅভ্যুত্থান করেছিলাম, 96 সালে প্রশাসন অভ্যুত্থান হয়েছিল, এমন ভাবে মানুষ নামবে সেদিন আমি বলি দেখবেন, না এটা হুট করে হবে, মানুষ দেখবেন যে এই সরকার পালানোর সুযোগ পায় না, পালানোর সুযোগ পাবে মানে একটা নিরপেক্ষ নির্বাচন দিতে তারা বাধ্য হবে। জি জনাব পিন্টু ভাই, আপনার কাছে শেষ 1 মিনিট শুনো, শুনে আমি শেষ করি এই জন্য যে ওই রকম গণ আন্দোলন হওয়ার মতো পরিস্থিতি পরিবেশ কিন্তু এখন বর্তমান নাই, এখন না হতে পারে, সেটা হচ্ছে যে দৈব চ ভবিষ্যৎ কি হবে তা তো অগ্রিম বলা যায় না। থাকার কারণ শুধু করোনা না থাকার কারণ হচ্ছে থ্রেট পারসেপশন। আপনি কি আগে আমাদের দেশে কখনো গুম সংস্কৃতি ছিল? কিন্তু এখন গুম সংস্কৃতি আছে। প্রত্যেকটা মা তার সন্তানকে কিন্তু আগলে রাখে যেভাবে সে শিশুকাল আগলে রাখতো। ছেলের বড় হয়েছে, ডাগর হয়েছে, কিন্তু তাকে কিন্তু বেরোতে দিচ্ছে না। শেষ করতে হবে, একদম শেষ। একদম শেষ। গ্রিনহার্টের আগে কিন্তু বিনা বিচারে হত্যা ছিল না, এগুলি কোনোটাই ভালো না। আমার কথা হলো, যখন আমরা বলবো সবই বলছি যে এগুলি ব্যর্থতা রাজনীতিবিদদের, আমি সেই কথাটা আবার বলতেছি। আমি বললাম যে আমাদের রাজনীতিবিদরা কখনোই এই বেসিক বিষয়গুলো যে আওয়ামী লীগ, বিএনপি, নিরপেক্ষ হতে হবে। জি নিশ্চয়ই। জনাব জাকারিয়া হাসানাত করিম পিন্টু এবং হাবিবুর রহমান হাবিব, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।